আমার প্রাণপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের আরো একবার স্বাগতম। আমরা সবাই কিন্তু খুবই একটি বিপদের মধ্য দিয়ে, সমস্যার মধ্য দিয়ে আমরা দিনগুলো আমরা পার করছি। আমরা প্রত্যেকে সবাই জানি, তাই না? পরিবারগতভাবে, সামাজিকগতভাবে, হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু আমরা একটি বড় সমস্যার সম্মুখীন আমরা হয়েছি সবাই। এটা আমরা প্রত্যেকে জানি। তাই আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে আমাদের সমস্ত কাজকর্মগুলো করতে হবে। তাই তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো, তোমরা যারা বাবা মার সাথে আছো বা আত্মীয় স্বজনের সাথে যাদের সাথে থাকো না কেন, প্রত্যেককে সবাইকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে সমস্ত কাজকর্মগুলো করতে হবে। কিন্তু এর মাঝেও তোমরা যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমাদেরকে অবশ্যই তোমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে, পড়ালেখা বাদ দেওয়া যাবে না, তাই না? আজকে তোমাদের সাথে আমার 29তম ক্লাস। আমরা গত ক্লাসগুলোতে আমরা 27তম ক্লাস, 28তম ক্লাস, এই দুটো ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আজকে 29তম ক্লাসে এসে তোমাদের সাথে আরো কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আমি অ্যালেন স্যার হাজির হয়েছি। আশা করি প্রত্যেকের আমার বিষয়টি আমি কোন বিষয় তোমাদের পড়াই এটা তোমরা অলরেডি তোমরা অবগত হয়েছো বা তোমরা জানো, তাই না? উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণন প্রথম পত্র। আমরা অধ্যায় 2 শুরু করেছিলাম। এ পর্যন্ত আমাদের 7টি অধ্যায় আমাদের শেষ হয়েছে। এটি নিয়ে আমাদের 8টি অধ্যায় চলছে 10টি অধ্যায়ের মধ্যে। তো এই 8টি অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ অধ্যায় দ্বিতীয় আমরা শুরু করেছিলাম। আজকে এই দ্বিতীয় অধ্যায়ের কোন বিষয়গুলো আমরা আলোচনা করব সেটা একটু দেখে নেই। আমরা আশা করি সবার কাছে বোর্ডটি ক্লিয়ার আছে। আমরা এখানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভূমি প্রকৃতির দান এবং আদিম ও অক্ষয় ব্যাখ্যা করো। আরেকটি হলো ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর ব্যাখ্যা করো। আরেকটি বিষয় আমি জায়গা সংকুলনের জন্য আমি লিখতে পারিনি, সেটি হচ্ছে আমরা শ্রমের ধারণা, বা কি শ্রমের ধারণা বা শ্রম কি বা এদের যে গুরুত্ব রয়েছে, শ্রমের যে গুরুত্ব, অর্থাৎ আজকে আমরা কি কি বিষয় জানতে পারবো এই অধ্যায় থেকে। আমরা যেহেতু আগের ক্লাসে আমরা ভূমি সম্পর্কে, ভূমির বৈশিষ্ট্য, গুরুত্ব এগুলো আলোচনা করেছি, তাই আজকে আমরা ভূমির যে ভূমি নিয়ে যে দুটো ব্যাখ্যা আছে, সচরাচর এই ব্যাখ্যা দুটি তোমাদের বোর্ড পরীক্ষায় আসে এবং এটার উপর বেস করে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে, প্লাস উদ্দীপকও তোমাদের আসে। এই কারণে ভূমির এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তাই ভূমি নিয়ে আজকে এই দুটো বিষয় আলোচনা করব। আর নতুন আরেকটি, যেহেতু আমাদের যে উৎপাদনের উপকরণ না, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, ভূমি আমাদের এই দুটো আলোচনা করলেই শেষ হবে। পরবর্তীতে আমরা আরেকটি যে উপকরণ শ্রম, সেই শ্রমের ধারণা বা কি বা কাকে বলে এবং শ্রমের যে গুরুত্ব সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা একটু 1 নম্বর কোশ্চেনের দিকে তাকাই। আমাদেরকে বলা হয়েছে ভূমি প্রকৃতির দান এবং আদিম ও অক্ষয় ব্যাখ্যা করো। ভূমি প্রকৃতির দান, আমরা ভূমি কাকে বলে, ভূমি কি, এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে জেনেছি, আমরা বুঝি না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু একটি ভূমির উপর একটি বিল্ডিং তৈরি হয়েছে,
তাই না? ভূমি কিন্তু না থাকলে এই বিল্ডিংটি তৈরি করা সম্ভব হতো না। ঠিক একইভাবে তোমরা যদি কলেজে যেতে চাও, কলেজে কিভাবে যাবে? রাস্তা দিয়ে যাবে। এই রাস্তাটা কোথায় তৈরি হয়েছে? ভূমির উপর। তাহলে ভূমি বলতে আমরা কিন্তু যদি সৃজনশীল ভাবে বা ক্রিয়েটিভ ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে ভূমি হচ্ছে এটা। এছাড়া আমরা ভূমি বলতে, অর্থনীতিতে ভূমি বলতে কিন্তু কোনগুলোকে আমরা বলতে পারি? অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতির সব দান, যেমন মাটি, পানি, বায়ু, আলো, বাতাস, সূর্য, হ্যাঁ, জলজ সম্পদ, মৎস্য আরো যে খনিজ সম্পদ, হ্যাঁ, ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বলতে পারি যে মূলত ভূমি, মানে ভূমির একটা অংশ, যা মানুষ কখনোই কিন্তু সৃষ্টি করতে পারে না। হ্যাঁ, অর্থাৎ তোমার মাটি, পানি, বাতাস, আলো, সূর্য, না, নদ, নদী, সাগর, এগুলো কি, এগুলো কি মানুষ সৃষ্টি করতে পারে? পারে না। এগুলো কিন্তু ভূমির সাথেই সৃষ্টিকর্তা কি আমাদেরকে উপহার হিসেবে আমাদেরকে দিয়ে দিয়েছিল। তো ভূমি বলতে আশা করি তোমরা প্রত্যেকে ক্লিয়ার হয়েছে ভূমি জিনিসটা কি, ভূমি কি। এখন আমাদের মেইন যে বিষয়টি যদি বলা হয়েছে ভূমি প্রকৃতির দান, এটি কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। ভূমি আসলেই প্রকৃতির দান, নাকি? আমরা আমাদের বইয়ের দিকে যদি একটু লক্ষ্য করি, যে আমরা কিন্তু ভূমি ছাড়া কিন্তু এক বিন্দু কল্পনা করতে পারি না। তোমরা খেয়াল করলে জিনিসটা তোমরা লক্ষ্য করো না, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে পৃথিবীর ধ্বংস হওয়া পর্যন্ত কিন্তু ভূমি বলবৎ থাকবে। ভূমি সাথে জড়িত আরো যে বিষয়গুলো রয়েছে, তোমার মাটি, মাটির উর্বরা শক্তি, আবহাওয়া, তারপরে বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, সূর্য, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, হ্যাঁ, মৎস্য ক্ষেত্র, নদ, নদী, সাগর ইত্যাদি, কিন্তু এগুলো প্রকৃতি অকাতরে কি করেছে? দান করেছে, যেগুলোকে আমরা ভূমি বলি। হ্যাঁ, এগুলো কিন্তু একমাত্র কি প্রকৃতিরই দান, আমরা এটা অকপটে আমরা স্বীকার করতে পারি। তো এখন ভূমি প্রকৃতির দান যদি হয়ে থাকে, এটি এটি ভূমির অন্তর্গত কিন্তু অনেক বিষয় আছে, অর্থাৎ ভূমি রিলেটেড কিন্তু অনেক বিষয় আছে। তো এই বিষয়গুলো ছাড়া কিন্তু আমরা তোমার কি করতে পারি না, ভূমির সাথে রিলেটেড যে বিষয়গুলো, যেমন তোমার পানি, খনিজ সম্পদ, জলজ সম্পদ, তারপরে বনজ সম্পদ, এগুলো কিন্তু ভূমির অন্তর্ভুক্ত কিছু বিষয়। আমি আবারও বলি, ভূমির অন্তর্ভুক্ত কিছু বিষয় আছে। পানি, জলজ সম্পদ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ, খনিজ সম্পদ, এগুলো কিন্তু ভূমি রিলেটেড কিন্তু কিছু বিষয়। এগুলো কিন্তু মানুষ সৃষ্টি করতে পারে না। ভূমি কি মানুষ সৃষ্টি করতে পারে? পারে না। তাহলে আমরা কি বলতে পারি? ভূমি প্রকৃতির দান। এটা সৃষ্টির শুরু থেকে এগুলো আমরা পেয়ে এসেছি। ভূমি যেহেতু মানুষের সৃষ্টি নয়, তার কিন্তু কোনো ব্যবহার মূল্য নেই। অর্থাৎ আমি এই ভূমিটা ব্যবহার করছি, এটা কিন্তু কোনো ব্যবহার মূল্য নেই, বা অর্থাৎ ভূমির কোনো উৎপাদন খরচ নেই। আমি একটু ভূমি উৎপাদন কি করতে পারবো? আমি কি এই মাটিটা উৎপাদন করতে পারবো? আমি যে জায়গায় বিল্ডিংটা তৈরি করেছি, একটা ভূমির উপরে তো, মাটির উপরে তো, এই মাটিটা কি আমি উৎপাদন করতে পারবো? না। তার মানে কি ভূমির কোনো উৎপাদন খরচ নেই। সো আমরা কি বলতে পারি? যে ভূমি প্রকৃতির দান। Land is the gift of nature. সহজ কথা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরেকটি যে বিষয় বলেছে, আদিম ও অক্ষয়। আদিম মানে অনেক পুরনো, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলছি। অর্থাৎ সৃষ্টির শুরু থেকেই ভূমি আমরা পেয়ে এসেছি। সৃষ্টিকর্তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপহার হচ্ছে ভূমি। এই ভূমির উপর বেস করে অন্যান্য আরো কিছু বিষয় অন্তর্ভুক্ত করেই কিন্তু কি এই ভূমি আমাদেরকে উপহার হিসেবে দান করেছে। ভূমি যতদিন
প্রথম থেকে ছিল, পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত ভূমি কিন্তু থাকবে। অর্থাৎ আদিকাল থেকেই ভূমি কিন্তু আমরা পেয়ে এসেছি। এখানে আমাদের বলেছে যে ভূমি আদিম ও অক্ষয়, অর্থাৎ উৎপাদনের যত উপাদান আছে তার মধ্যে উৎপাদনের কিন্তু কি কি উপাদান আছে? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই যে উপাদান ভূমি প্রথম উপাদান, এটি সবচেয়ে পুরনো, আদিম। পৃথিবীর সৃষ্টি শুরু থেকে ভূমি বিদ্যমান এবং তা পৃথিবী ধ্বংস পর্যন্ত বলবৎ থাকবে। তবে ভূমি যে অক্ষয় বলেছে এই কথাটা কিন্তু সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ ভূমির অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে আমি আগেই বলেছি, পানি, তোমার খনিজ সম্পদ, জলজ সম্পদ, বনজ সম্পদ, এগুলো কিন্তু এক সময় যে হারে ব্যবহার হচ্ছে পরিবেশবিদদের মতে কিন্তু এগুলো এক সময় শেষ হয়ে যাবে বা নিঃশেষ হয়ে যাবে, এটা আমরা মোটামুটি ভাবে নিশ্চিত। এগুলো কিন্তু ক্ষয় প্রাপ্ত হচ্ছে। ভূমির অন্তর্ভুক্ত যে বিষয়গুলো যেগুলো বলেছি এগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এগুলো এক সময় নিঃশেষ হয়ে যাবে, আমরা এগুলো পরিবেশবিদদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তবে আবার একই জমিতে বারবার চাষ করার ফলে কি হচ্ছে? ভূমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। কিন্তু তাই বলে কি ভূমি অক্ষয় বা অবিনশ্বর বা ভূমি কি ধ্বংস হয়ে যাবে? নো, না, ভূমি অবিনশ্বর। ভূমি মাটির ক্ষয় হবে, তোমার খনিজ সম্পদ বা ভূমির সাথে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোই শেষ হয়ে যাবে, কিন্তু ভূমি অবিনশ্বর, ভূমি থেকেই যাবে, ভূমি ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত না সৃষ্টিকর্তা কি যিনি সৃষ্টি করেছেন, ততক্ষণ পর্যন্ত যিনি সৃষ্টি করেছেন ততক্ষণ যতক্ষণ না তিনি এই বিষয় প্লাস এই ভূমির সাথে সম্পর্কিত যে বিষয়গুলো তিনি ধ্বংস না করবে ততক্ষণ পর্যন্ত এগুলো থাকবে। যেহেতু এগুলো ম্যান মেড না, মানব সৃষ্টি নয়, এ কারণে আমরা বলতে পারি ভূমি প্রকৃতির দান, তোমার আদিম ও অক্ষয়। ঠিক আছে, বাট এখানে অক্ষয় কথাটা আমরা কি বললাম সঠিক না, অর্থাৎ ভূমি কিন্তু অবিনশ্বর, ভূমি অক্ষয় নয়, ভূমি ধ্বংস করতে হতে পারে না। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত সৃষ্টিকর্তা ধ্বংস করছে, এ কারণে ভূমিকে আমরা অক্ষয় বলতে পারি না। আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা বুঝেছো বা প্রশ্নের যে আলোচনাটি তোমাদের কাছে বুঝতে সুবিধা হয়েছে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি, এটির উপর বেস করে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। এরপরে তোমাদের গত ক্লাসে আমি যখন ভূমির বৈশিষ্ট্য গুরুত্ব পড়িয়েছিলাম সেখানে ক্রমহ্রাসমান হারে ভূমির যে উৎপাদন সেখানে একটা পয়েন্ট আমরা পড়েছিলাম, খেয়াল করলে একটু চিন্তা করলে তোমরা বুঝতে পারবে বা দেখতে পারবে। আমি বলেছিলাম যে এই ক্রমহ্রাসমান বিষয়টা নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এখানে বলেছে ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর ব্যাখ্যা করো। শুরুতে বলে রাখি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মূলত ভূমির ক্ষেত্রে কার্যকর, অর্থাৎ ভূমির মাটির উর্বরা শক্তি, মাটিতে যে জমি চাষ করছি, মাটি ব্যবহার করে জমিতে যে ফসল উৎপাদন করছি, এই বিষয়গুলোর জন্যই মূলত এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর। হ্যাঁ, অর্থাৎ অধ্যাপক মার্শাল তিনি এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি একটি কৃষিকাজের মাধ্যমে তিনি এটি বুঝাতে চেয়েছেন। প্রথমে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি, আসলে আমাদের এটা একটু জানতে হবে। আমরা অনেক আগেও এই বিষয় নিয়ে আলোচনা করেছি, ইভেন তোমাদের যে ইকোনমিক্স আছে সেখানেও ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, প্রান্তিক উৎপাদন বিধি এই বিষয়ে অনেক কিছু বলা আছে। তারপরেও আমরা যদি সংজ্ঞাটার দিকে একটু তাকাই, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে একই ভূমিতে উৎপাদনের উপকরণ বৃদ্ধি করে, অর্থাৎ উৎপাদনের উপকরণ বৃদ্ধি করা সত্ত্বেও
সত্ত্বেও একটি নির্দিষ্ট সময় পরে প্রান্তিক প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমে যায় বা ক্রমান্বয়ে হ্রাস পায়, তাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখন এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি আমরা যদি এই সারণী বা এই চার্টের মাধ্যমে দেখতে পাই তাহলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, আবারও তোমাদের কাছে সংজ্ঞাটা আরেকটু ক্লিয়ার করি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে একই ভূমিতে উৎপাদনের উপকরণ বৃদ্ধি করা সত্ত্বেও নির্দিষ্ট স্তরের পরে ক্রমান্বয়ে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়, তাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখন আমরা যদি চার্ট বা সারণীটি লক্ষ্য করি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আশা করি তোমাদের কাছে সারণী বা এই চার্টটি বুঝতে পারছো তোমরা। এখানে প্রথমে বলেছে বছর, তারপরে শ্রম ও মূলধন ব্যয়, প্রান্তিক ব্যয় যা টাকায় প্রকাশ করা হয়েছে, মোট উৎপাদন যা মনে প্রকাশ করা হয়েছে অর্থাৎ 1 মণ 2 মণ, অর্থাৎ আমরা ধান গম এগুলো কিন্তু মণ হিসেবে আমরা হিসাব করি, প্রান্তিক উৎপাদন এটা মণ হিসেবে আমরা হিসাব করেছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার প্রান্তিক ব্যয়টা কি? প্রান্তিক ব্যয়টা হচ্ছে যে আমি প্রথম অবস্থায় যে ব্যয়টা করব প্রথম অবস্থায়, পরবর্তীতে দ্বিতীয়বার আমি যখন খরচটা আগের যে খরচ তার সাথে আরো যে খরচটা আমি যোগ করব ওই এক্সট্রা খরচটাকে বলা হচ্ছে প্রান্তিক ব্যয়। প্রান্তিক উৎপাদন একই জিনিস, প্রথম অবস্থায় যতটুক উৎপাদন হয়েছে দ্বিতীয় অবস্থায় তার থেকে বেশি যে উৎপাদন হবে ওই বেশি উৎপাদনটুকুকে বলা হচ্ছে প্রান্তিক উৎপাদন। এখন আমরা যে বছরের দিকে খেয়াল করি যে বলা হয়েছে প্রথম বছরে আমি শ্রম ও মূলধন হিসেবে ব্যয় করেছি 2000 টাকা। আমি জমিতে ধান চাষের জন্য আমার শ্রমিক প্লাস আমার যে ক্যাপিটাল মূলধন হিসেবে ব্যয় করেছি মাত্র 2000 টাকা। এখানে কিন্তু আমার কোনো প্রান্তিক ব্যয় আসেনি, অর্থাৎ আমি এক্সট্রা কোনো অতিরিক্ত কোনো বা বেশি টাকা খরচ করিনি। সেক্ষেত্রে আমার সেই বছর প্রথম বছর আমার উৎপাদন হয়েছে 10 মণ, অর্থাৎ 2000 টাকা খরচ করে আমার মোট উৎপাদন হয়েছে কত? 10 মণ ধান, যেখানে কোনো প্রান্তিক উৎপাদন ছিল না। এরপর খেয়াল করো দ্বিতীয় বছরে আমি আরো 2000 টাকা বাড়িয়েছি। টোটাল কত খরচ করেছি? আগের বছর 2000 ছিল, পরের বছর 4000 টাকা খরচ করেছি। তাহলে আমি এক্সট্রা কত টাকা খরচ করেছি? আরো 2000 টাকা। এই 2000 টাকা হচ্ছে আমার প্রান্তিক ব্যয়। তো মোট 4000 টাকা শ্রম ও মূলধন খরচ করে আমার দ্বিতীয় বছর উৎপাদন হয়েছে 20 মণ ধান, যেটা কিনা আগের বছর ছিল 10 মণ। তাহলে বেশি কত উৎপাদন হয়েছে দ্বিতীয় বছরে? 10 মণ। এই 10 মণ হচ্ছে আমার অতিরিক্ত বেশি উৎপাদন, অর্থাৎ প্রান্তিক উৎপাদন। তৃতীয় বছরে যদি আমরা লক্ষ্য করি, তৃতীয় বছরে আমি 4000 এর জায়গায় 6000 টাকা খরচ করলাম শ্রম ও মূলধন বাবদ ব্যয়, অর্থাৎ আরো 2000 টাকা আমি বেশি খরচ করলাম। এই 2000 টাকা আমার প্রান্তিক ব্যয়। তাহলে তৃতীয় বছরে আমি 6000 টাকা খরচ করে আমার মোট উৎপাদন কত মণ হলো? 32 মণ। অর্থাৎ দ্বিতীয় বছরে ছিল 20 মণ, তৃতীয় বছরে এসে 32 মণ। তাহলে দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছরে কত মণ বেশি উৎপাদন হয়েছে? 12 মণ। আর এই 12 মণ হচ্ছে আমার প্রান্তিক উৎপাদন। এখন লক্ষ্য করো চতুর্থ বছরে আমি খরচ আরো 2000 বাড়িয়ে দিলাম, 8000 টাকা খরচ করলাম শ্রম ও মূলধন বাবদ ব্যয়। শ্রম ও মূলধন বাবদ ব্যয় আমি আরো 2000 টাকা বাড়িয়ে দিলাম, অর্থাৎ 2000 টাকা আমার প্রান্তিক ব্যয়। মোট 8000 টাকা খরচ করে আমার মোট উৎপাদন কিন্তু বেড়ে কত হলো? 40 মণ। একটা বিষয় খেয়াল করো, এখানে 10 মণ, এখানে 20 মণ, 10 মণ বাড়লো, 20 মণ থেকে 32 মণ বাড়লো, 32 মণ, তাহলে 12 মণ বেশি, 32 থেকে 40 মণ বাড়লো, তার মানে কত মণ বেশি? 8 মণ। তাহলে দেখো 12 থেকে 8 কমে যাচ্ছে। পঞ্চম বছরে এসে আমি আরো 2000 টাকা প্রান্তিক ব্যয় বাড়িয়ে দিলাম,
কত 10,000, তাহলে 10,000 টাকা খরচ করে আমার মোট উৎপাদন বাড়লো কত 45 মণ ধান আমি উৎপাদন করতে পারলাম। সেক্ষেত্রে 40 মণের জায়গায় চতুর্থ বছরে 40 মণ, পঞ্চম বছরে 45 মণ, মাত্র কত মণ বেশি হলো 5 মণ, 8 মণ থেকে 5 মণ কমে যাচ্ছে। সর্বশেষ ষষ্ঠ বছরে এসে আমি আরো প্রান্তিক ব্যয় আরো 2,000 টাকা বাড়িয়ে দিলাম, কত 12,000 টাকা। 12,000 টাকা আমি ইনভেস্ট করে বা শ্রম ও মূলধন বাবদ খরচ করে আমার মোট উৎপাদন আমার কত হলো মাত্র 48 মণ, অর্থাৎ আমার প্রান্তিক উৎপাদন হলো মাত্র 3 মণ। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা কি সেটা বুঝতে পারছি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত, অর্থাৎ এখানে 2,000 2,000 2,000 করে বাড়ছে, এখানে আমি 4,000 6,000 8,000 10,000 12,000 প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সবকিছু অপরিবর্তিত। একই ভূমিতে, অর্থাৎ এটা পুরোটা একটা জমি, এটা পুরোটা একই জমি না, একই জমিতে উৎপাদনের উপকরণ বৃদ্ধি করা সত্ত্বেও উৎপাদনের উপকরণ কি শ্রম ও মূলধন, উৎপাদনের উপকরণ কি শ্রম ও মূলধন, উপকরণ বৃদ্ধি করা সত্ত্বেও বৃদ্ধি করছি 2,000 করে, কি বৃদ্ধি করা সত্ত্বেও একটি নির্দিষ্ট সময় এসে এই দেখো 12 একটি নির্দিষ্ট সময় এসে সেটি কি ক্রমহ্রাসমান হারে কমতে থাকলো, আর এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আশা করি তোমাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর একটু বাসায় বইটি খুলে যদি পড়তে পারো তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের তৃতীয় যে বিষয়টি আমি বলেছি শ্রমের ধারণা বা শ্রম কি, এই বিষয়টি আমরা একটু এখন লক্ষ্য করব। আসলে এটি খুবই সহজ একটি বিষয়, এটা তেমন কঠিন কিছু না। আমরা যদি একটু লক্ষ্য করে একটু পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা বিগত ক্লাসেও কিন্তু ভূমি শ্রম মূলধন সংগঠন এই চারটি যে উৎপাদনের উপকরণ রয়েছে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমরা শ্রমের ধারণা শ্রম কি আমরা কিছুটা হলেও আমরা বুঝতে পেরেছি। তা আমাদের 3 নম্বর যে আলোচনার বিষয় ছিল শ্রম, না শ্রম শ্রম ধারণা, শ্রমের ধারণা, শ্রমের ধারণা বা কি বা কাকে বলে যেটাই আমরা বলি না কেন। আসলে এখন আমি যদি একটু উদাহরণ দিকে তোমাদের কাছে তুলে ধরি, যে একজন কৃষক, তিনি একজন আধুনিক কৃষক, তিনি তার শারীরিক পরিশ্রম দ্বারা তিনি জমিতে চাষ করছে, তিনি জমিতে চাষ করে তিনি ফসল উৎপাদন করছে। আরেকজন তিনি হচ্ছে একজন শিক্ষিত যুবক, সে অফিসে যাওয়া আসা করে সে কম্পিউটারের টেবিলে বসে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন কাজগুলো ফাইল আপ করছে। তো এখানে কিন্তু দুই ধরনের, তাদের কিন্তু এখানে কি হচ্ছে তোমাদের তাদের দুইজনের, কৃষকের আর যে যুবকের যে অফিসে যাওয়া আসার যে অফিসের যে কাজ, দুজনের কাজ কি একই রকম নয়, তবে পরিশ্রম ভিন্নতা থাকলেও, হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল করো, পরিশ্রম কিন্তু একই ধরনের নয়, সেই অফিসে যে কাজ করছে তার কাজ এবং জমিতে যে শ্রমিক কৃষক কাজ করছে তার কাজ কিন্তু একই নয়। তো পরিশ্রমের ভিন্নতা থাকলেও উভয় ধরনের কাজ কিন্তু শ্রম হিসেবে বিবেচিত। আমরা কিন্তু বলতে পারি যে কৃষক যে কাজ করছে এবং অফিসে বসে যে কাজ করছে কম্পিউটার, দুটোটাই কিন্তু শ্রম, বাট তাদের কাজের ভিন্নতা কিন্তু ভিন্নতা রয়েছে। তো একজনের হচ্ছে শারীরিক, আরেকজনের হচ্ছে মানসিক। ডাক্তার চিকিৎসা দিচ্ছে, শিক্ষক পড়াচ্ছে, এটা অবশ্যই মানসিক মানে কাজের সাথে জড়িত, আমরা এটা বলতে পারি, ঠিক আছে। যদি এখন এখানে একটা বিষয় আছে, যদি কোনো শ্রম কিন্তু এখানে তুমি যদি নিজের সুবিধার কথা চিন্তা করে বা নিজের কোনো শ্রমের সাথে যদি কোনো আর্থিক বিষয় জড়িত না থাকে তাহলে কিন্তু সেটা কি হবে না, শ্রম বলা যাবে না। যেমন একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগী যদি তার অসুখ নিয়ন্ত্রণের জন্য পরিশ্রম করে, ডায়াবেটিস রোগীরা কি করে
প্রচুর পরিশ্রম করে, হাঁটাচলা করে, যেন ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে। এর জন্য যদি সে পরিশ্রম করে তাহলে কিন্তু সেটাকে শ্রম বলা যাবে না, কারণ সেটার সাথে কোনো অর্থযুক্ত নাই। অপরদিকে কেউ যদি নিজের সন্তুষ্টি লাভের জন্য, অর্থাৎ আমার ইচ্ছা করলো আমি একটু নাচ প্র্যাকটিস করি, হ্যাঁ, সন্তুষ্টি লাভের জন্য যদি কেউ নৃত্য পরিবেশন করে, সেটি কিন্তু শ্রম হবে না। কিন্তু ওই নৃত্য যদি তার প্রফেশনাল হিসাবে সে নেয় এবং সেটি দ্বারা যদি সে আয় করে, তাহলে কিন্তু সেটি শ্রম বলে আখ্যায়িত হবে। তাহলে শ্রম কোনটা বা শ্রম কোনগুলোকে বলবো আমরা আসলে বুঝতে পেরেছি আশা করি, তাই না? তো এই হলো শ্রম কি। এরপরে আমরা শ্রমের গুরুত্বের দিকে যাব। তোমাদের আশা করি সবার সামনে বই রয়েছে, আমরা শ্রমের গুরুত্বের দিকে যাব এখন। শ্রমের গুরুত্ব, শ্রমের গুরুত্ব, শ্রমের গুরুত্ব। আমি আগেই বলেছি যে আসলে শ্রম ছাড়া কিন্তু কোনো কিছু কল্পনা করা যায় না, না? বৃহৎ কোনো দেশে, এমন অনেক দেশ আছে যেখানে তোমার ভূমি আছে, মূলধন আছে, সংগঠন আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ শ্রমিক নেই। সেখানে কিন্তু উৎপাদনে ব্যাঘাত ঘটছে। অর্থাৎ তাদের যে উন্নয়ন করার জন্য যে হেল্পিং হ্যান্ড, সেটি না থাকার কারণে কিন্তু তারা তাদের উন্নয়ন সাধিত হচ্ছে না। পরবর্তীতে তারা কি করছে, অন্যান্য উন্নয়নশীল দেশ থেকে তারা শ্রমিক নিয়ে পরবর্তীতে তাদের দেশে সেই শ্রমিকদের মাধ্যমে কাজগুলো করাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে যে অনেক দেশে শ্রমিকের বড়ই অভাব, অনেক দেশে শ্রমিকের বড় অভাব। এর কারণ হলো যে কোনো প্রকার পণ্য বা সেবা উৎপাদন করতে হলে শ্রম বা শ্রমিকের উপস্থিতি অপরিহার্য। আবার শ্রমিক শুধুমাত্র উৎপাদনই করে না, ভূমি ছাড়া উৎপাদনের অন্যান্য উপাদানের যোগানদাতা বটে। ভূমির মধ্য থেকে শ্রমিক তার শ্রম দিয়ে একদিকে যেমন উৎপাদন কাজ সম্পাদন করে, অন্যদিকে শ্রমিকের উপার্জিত আয় সঞ্চয়ের মাধ্যমে মূলধনের সৃষ্টি করে, যা পরবর্তীতে উৎপাদনের উপাদান হিসেবে গণ্য হয়। তাছাড়া পৃথিবীতে যত কিছু উৎপাদন করা হোক না কেন, তা মূলত মানুষের জন্য এবং মানুষের শ্রমের দ্বারা তা উৎপন্ন হয়। তুমি একটা জিনিস খেয়াল করো যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটা উৎপাদনের উপকরণ কিন্তু মূলত এই শ্রম দ্বারাই নিয়ন্ত্রিত। এই শ্রম যদি না থাকতো, শ্রমিক যদি না থাকতো, তাহলে ভূমির সাথে সম্পর্কিত অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে, খনিজ সম্পদ, বনজ সম্পদ, পানি, জল ইত্যাদি, এগুলোর কিন্তু ব্যবহার হতো না। এগুলো 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 থেকে যে আমরা বিষয়গুলো, আমরা যে খনিজ সম্পদগুলো পাচ্ছি, জলজ সম্পদগুলো পাচ্ছি, এগুলো তারা না উঠাতো শ্রমিকরা, তাহলে কিন্তু সেখান থেকে আমরা ফল ভোগ করতে পারতাম না, তাই না? তাহলে কিন্তু এগুলোর জন্য কিন্তু শ্রমের গুরুত্ব রয়েছে, আমরা সবাই সেটি বুঝতে পারি। শ্রমিক ছাড়া টোটাল প্রোডাকশন স্টপ, অর্থাৎ শ্রমিক ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত, শ্রম ছাড়া আমরা এক মুহূর্ত কিন্তু কল্পনা করতে পারি না। তার পরিপ্রেক্ষিতে আমরা যদি প্রথম পয়েন্টটি লক্ষ্য করি যে শ্রমের গুরুত্বের মধ্যে কি বলেছে, সম্পদের সদ্ব্যবহার, সম্পদের সদ্ব্যবহার। সম্পদের সদ্ব্যবহার দিয়ে কি বোঝাতে চেয়েছে আমরা যদি লক্ষ্য করি, যে শ্রমের সাহায্যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক সকল সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করা যায়। যেটা কিছুক্ষণ আগে আমি বললাম যে প্রতিটা দেশে কিন্তু তাদের নিজস্ব কিছু প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কিছু সম্পদ রয়েছে, সেগুলো উত্তোলন করা, সেগুলো উঠিয়ে পরবর্তীতে উৎপাদন কাজে ব্যবহার করার জন্য সেগুলো কিন্তু প্রয়োজন পড়ে। তাহলে এগুলো কে ব্যবহার করবে, অর্থাৎ কারা এগুলো করবে? শ্রমিকরা করবে, যারা শ্রমের সাথে জড়িত, যারা শারীরিক মানসিক ভাবে এই শ্রমের কাজের সাথে জড়িত, তারাই মূলত এগুলো করবে। তাই শ্রমের অন্যতম গুরুত্ব হচ্ছে কি, অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কি, যে সম্পদের সদ্ব্যবহার। অর্থাৎ তোমার দেশে যে দেশে যে সম্পদ রয়েছে সেগুলোর যদি সদ্ব্যবহার করতে হয়, তাহলে শ্রমের কোনো বিকল্প নেই। এরপর আমরা যদি লক্ষ্য করি জীবিকা নির্বাহ, জীবিকা নির্বাহ না, জীবিকা নির্বাহ এখানে সহজ কথা।
শ্রম একদিকে যেমন উৎপাদনের উপাদান, অন্যদিকে তেমনি শ্রমের সাহায্যে শ্রমদাতা তার জীবিকা নির্বাহ করে। এটা সহজ কথা। শ্রমের বিনিময় মূল্য আছে, এই বিনিময় মূল্য দিয়ে শ্রমদাতা তার ব্যক্তিগত পারিবারিক ব্যয় সহ অন্যান্য ব্যয় মিটিয়ে থাকে। সহজ কথা। একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন নৃত্যশিল্পী, একজন নাট্য অভিনেতা, একজন পাইলট, একজন ড্রাইভার, প্রত্যেকে কিন্তু শ্রম দিচ্ছে, তারা শারীরিক হোক মানসিক হোক, প্রত্যেকে এই শ্রমের বিনিময় মূল্য হিসেবে তারা টাকা আয় করছে। এই টাকা আয় করে কিন্তু তারা জীবিকা নির্বাহ করছে। তাহলে এই শ্রম তারা দিচ্ছে বলে তার তার রিটার্ন হিসেবে সে কি পাচ্ছে? টাকা পাচ্ছে, আয় করছে, জীবিকা নির্বাহ করছে। তারপরে হচ্ছে সঞ্চয় সৃষ্টি। সঞ্চয় সৃষ্টি, সঞ্চয় করা কিন্তু ভালো। সঞ্চয় করলে ভবিষ্যতের জন্য সেটি ভালো ফল বয়ে আনে। আমরা সবাই জানি যে সঞ্চয় করা কিন্তু ভালো একটা কাজ। কারণ হচ্ছে তুমি যা আয় করবে তাই যদি খরচ করে ফেলো, তাহলে ইন ফিউচারে যদি কোনো বিপদে পড়ো বা সমস্যায় পড়ো, তখন কিন্তু তুমি কি করতে পারবে না, খরচ করতে পারবে না বিপদের সময়। এই জন্য সঞ্চয় করা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি খ নম্বরে যে জীবিকা নির্বাহ না, শ্রমিক যখন আয় করছে, আয়ের সবটুকুই কি তারা খরচ করছে? না, সে আয়ের একটা নির্দিষ্ট অংশ খরচ করে বাকি অংশটুকু সে সঞ্চয় করছে ভবিষ্যতের জন্য। আয় হতে ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে সঞ্চয়। শ্রমের সাহায্যে মানুষ আয় করে, এই আয় হতে সকল ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হলো শ্রমদাতার সঞ্চয়। তবে আয় অপেক্ষা ব্যয় যদি বেশি হয় তাহলে কিন্তু সঞ্চয় সৃষ্টি হয় না, বরং ঘাটতি সৃষ্টি হয়। তাই সঞ্চয় সৃষ্টি করতে হলে আয় করতে হলে শ্রম কিন্তু অপরিহার্য। শ্রম ছাড়া তোমার সঞ্চয় তুমি সৃষ্টি করতে পারবে না। তারপরে বলেছে মূলধন গঠন। মূলধন গঠন, মূলধন গঠন, ঠিক আছে। তো মূলধন গঠন এখানে আমরা কি বলতে পারছি? মূলধন গঠনের পূর্ব শর্ত কি? সঞ্চয়। সঞ্চয় থেকে কিন্তু তোমার মূলধনটা গঠন হবে। তুমি যদি এখন কিছু জমাও, ভবিষ্যৎ তোমার একটা ক্যাপিটাল, তোমার কিছু মূলধন তোমার ক্রিয়েট হবে। শ্রম যেহেতু সঞ্চয় সৃষ্টিতে মূল ভূমিকা রাখে, তাই তা মূলধন গঠনের পূর্ব শর্ত। অর্থাৎ সঞ্চয় যদি করতে না পারো, মূলধনের কোনো মূলধন তোমার হবে না, বা মূলধনের কোনো তুমি জোগাড় করতে পারবে না। অর্থাৎ শ্রম ছাড়া কোনো অবস্থাতে মূলধন গঠন করা সম্ভব নয়। শ্রমের সাহায্যে শ্রমদাতা আয় উপার্জন করে এবং উক্ত আয় হতে যে সঞ্চয় সৃষ্টি হয় তা হতে মূলধনের সৃষ্টি হয়। মূলধন দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, তাই না? ভবিষ্যতে অনেক কাজকর্ম করতে পারি, ব্যবসা করতে পারি, বিপদের সময় খরচ করতে পারি। তাহলে মূলধনের পূর্ব শর্তই কিন্তু সঞ্চয়। দেখো, সম্পদের সদ্ব্যবহার এই কাজের সাথে শ্রমিকরা জড়িত। এই শ্রমিকরা এই কাজে কাজ করে জীবিকা নির্বাহ করছে, আয় উপার্জন করছে, আয়ের একটা অংশ থেকে সঞ্চয় করছে। সঞ্চয় যেটি করছে সেটা পরবর্তীতে মূলধন গঠনে কার্যকর ভূমিকা রাখছে। তারপরে আমরা যদি নম্বরে দেখি যে মূলধন গঠনের পরে হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি। বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি। মূলধন গঠন করলে আমি পরবর্তীতে আমার ইনভেস্টমেন্ট বাড়াতে পারবো, বিনিয়োগ বাড়াতে পারবো। শ্রমের দ্বারা বিনিয়োগ বৃদ্ধি পায়। শ্রমের দ্বারা পর্যায়ক্রমে আয়, সঞ্চয় এবং মূলধনের সৃষ্টি হয়। শ্রমের দ্বারা পর্যায়ক্রমে আয়, সঞ্চয়, মূলধন সৃষ্টি হয়। সৃষ্ট এই মূলধন পরবর্তীকালে বিনিয়োগ করা হয়। মূলধন নির্ভর অর্থনীতির এই যুগে যে দেশে যত বেশি মূলধন বিনিয়োগ করা হচ্ছে, সে দেশের অর্থনীতি তত বেশি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ তুমি যদি তোমার মূলধন তুমি জব করতে পারো, সঞ্চয়ের মাধ্যমে মূলধন গঠন করতে পারো, তত তুমি বিনিয়োগ করতে পারো। যত বিনিয়োগ করবে দেশের অর্থনীতি তত প্রবৃদ্ধি, অর্থনীতিতে তত দেশ এগিয়ে যাবে, দেশের অর্থনীতি তত বেশি প্রবৃদ্ধি অর্জন করবে। ঠিক আছে? দেশের মানুষের আয় রোজগার বাড়বে, মাথা পিছু আয় বাড়বে, দেশের উন্নয়ন হবে। অর্থাৎ বিনিয়োগ বৃদ্ধি করাও কিন্তু শ্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এরপর হচ্ছে উৎপাদন বৃদ্ধি।
উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধিতে আমরা দেখি শ্রম দুই ভাবে উৎপাদন বৃদ্ধি করে থাকে। উৎপাদনের উপকরণ হিসেবে প্রত্যক্ষভাবে অথবা সরাসরিভাবে কিভাবে শ্রম পণ্য ও সেবা উৎপাদনে নিয়োজিত থাকে। শ্রম পণ্য ও সেবা উৎপাদনে নিয়োজিত থাকে। শ্রম কিন্তু পণ্য উৎপাদন করছে শ্রমিক এবং সেবা দিয়ে যাচ্ছে। এই দুটোর মধ্যে একটি ভাবে প্রত্যক্ষভাবে সে কাজ করছে। আরেকটি হলো শ্রমের মাধ্যমে মূলধনের সৃষ্টি হয়। শ্রমের মাধ্যমে মূলধন গঠন করা হচ্ছে, যা উৎপাদনের আরেকটি উপকরণ। ভূমি শ্রম মূলধন সংগঠন আমরা পড়েছি না? তাহলে উৎপাদন বৃদ্ধিতেও কিন্তু শ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে সে দুভাবে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করছে। একটা হচ্ছে প্রত্যক্ষভাবে, আরেকটা হচ্ছে মূলধন গঠনের মাধ্যমে, যা উৎপাদনের আরেকটি উপকরণ। এরপরে যদি আমরা আরেকটি লক্ষ্য করি, ভোগ বৃদ্ধি। ভোগ বৃদ্ধি খেয়াল করো, একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। শ্রমিক সম্পদের সদ্ব্যবহার কাজে জড়িত থেকে শ্রম দিয়ে সম্পদগুলোকে উত্তোলন করে সেখানে থেকে আয় রোজগার করে জীবিকা নির্বাহ করছে। সেখান থেকে অবশিষ্ট অংশ ব্যয় বাদ দেওয়ার পর অবশ্য সঞ্চয় করছে। সঞ্চয়ের পরবর্তী কিছু অংশ মূলধন গঠনে সাহায্য করছে। মূলধন গঠন করে পরবর্তীতে সে অতিরিক্ত মূলধনের টাকা বিনিয়োগ করে অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করছে। এরপর সেই বিনিয়োগকৃত অর্থ পরবর্তী উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করছে দুইভাবে। এবং শ্রমিকের যে ভোগ অর্থাৎ তার যে গ্রহণ করা খাবার দাবার চলাফেরা ভোগ করার, সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে শ্রমের মাধ্যমে। শ্রম অর্থাৎ শ্রমদাতা ভোগের একটি অন্যতম অংশ। পৃথিবীতে যা কিছু উৎপাদন করা হোক না কেন তার সিংহভাগ সরাসরি ভোগ করে এবং অবশিষ্ট অংশের মানুষের পরোক্ষ সম্পর্ক থাকে। আবার শ্রমের মাধ্যমে শ্রমদাতার অর্থ উপার্জন সম্ভব হয়, যা ভোগের অন্যতম শর্ত। উপার্জনের দ্বারাই মানুষ ভোগ কার্য সম্পাদন করতে পারে। সে উপার্জন করছে, সে ভোগ করছে, এটাই স্বাভাবিক। তুমি কেন উপার্জন করবে? বেঁচে থাকার জন্য তো, খাবারের জন্য তো, ভোগ করার জন্য তো। সো সিম্পল বিষয়টা যে ভোগ বৃদ্ধি করাও কিন্তু শ্রমের অন্যতম গুরুত্বপূর্ণ। কারণ শ্রম দিয়ে শ্রমদাতা উপার্জন করছে, আয় রোজগার করছে, জীবিকা নির্বাহ করছে। কিসের জন্য? ভোগের জন্য। এরপর জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন। শ্রমিক শ্রম দিয়ে জীবিকা আয় রোজগার করছে, জীবিকা নির্বাহ করছে, সঞ্চয় করছে, মূলধন গঠন করছে, বিনিয়োগ একটা অংশ বিনিয়োগ করছে, পরবর্তীতে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করছে। ভোগ তার যে ভোগ উপার্জন করছে, কেন? ভোগের জন্য ভোগ বৃদ্ধি করছে। সাথে সাথে তার যে কি তোমার লিভিং স্ট্যান্ডার্ড যদি আমরা বলি, যে জীবনযাত্রার মান উন্নয়ন, সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কারণ যত উপার্জন হবে, যত টাকা আয় করবে, তার কিন্তু ভোগ বেশি করার প্রবণতা বাড়বে। অর্থাৎ একটা জিনিস থেকে অন্য আরেকটা জিনিস ভোগ করার প্রবণতা বাড়বে। ছোটখাটো জিনিস থেকে বড় জিনিস ভোগ করার প্রবণতা বাড়বে, যদি তার আয়টা সেরকম হয়। অর্থাৎ জীবিকা নির্বাহের ক্ষেত্রে তার একটু স্ট্যান্ডার্ড লেভেলে সে আসতে পারবে। এটা মূলত ডিপেন্ড করে শ্রমের উপরে, এবং শ্রম করে যে আয় সে করবে, যে উপার্জন সে করবে, সেটার উপর নির্ভর করে কিন্তু একজন শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়ন হয়ে থাকে। তারপরে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আমরা অনেকে হয়তো বা এটা মনে করি না, আবার মনে করাটা এটা জরুরি, সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন একটা বিষয়। খেলো, শ্রমের গুরুত্বের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন এটি গুরুত্বপূর্ণ বিষয়? অবশ্যই এটি গুরুত্বপূর্ণ বিষয়, বা এটার সাথে রিলেটেডটা কি, সম্পর্কটা কি রয়েছে? বলেছে একটি দেশে অর্থনৈতিক উন্নয়নে শ্রমের গুরুত্ব অনেক। যে দেশের জনগণ যত অলস অথবা শ্রম ব্যবহারের ক্ষেত্রে থাকে না,
সে দেশের অর্থনীতি তত পশ্চাৎমুখী হয়, অর্থাৎ পিছনে পড়ে যায়। হ্যাঁ, শ্রমের সাহায্যে উৎপাদন বৃদ্ধি পেয়ে সঞ্চয়, মূলধন, বিনিয়োগ ও ভোগ বৃদ্ধি পায়, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। আমি যেমন আমার ঘরে যদি আমি কাজকর্ম না করে বসে থাকি, তাহলে আমার পরিবারের মানুষজন কি খাওয়া দাওয়া করতে পারবে, বেঁচে থাকতে পারবে, জীবিকা নির্বাহ করতে পারবে, জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে বা ভোগ বৃদ্ধি পাবে? পাবে না। তো যে দেশে শ্রমিকরা যত বেশি কাজ করে, যত বেশি আয় করে, যত বেশি উৎপাদনের সাথে জড়িত, যত পরিশ্রম করে, সেই দেশের কি তোমার সঞ্চয়, তোমার মূলধন, তোমার বিনিয়োগ এবং ভোগ কিন্তু তত বেশি। এ কারণে কি বলেছে যে অর্থনৈতিক উন্নয়নে কিন্তু শ্রমের গুরুত্ব অবশ্যই রয়েছে। এরপর সর্বশেষ যেটি আমরা বলবো, জাতীয় আয়। জাতীয় আয় বৃদ্ধি। দেখো, জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, এনআই, আমাদের আমরা প্রথম অধ্যায়ে সম্ভবত আমরা জাতীয় আয়ের কিছু অঙ্ক আমরা করেছিলাম। জাতীয় আয়, এনআই এর কিছু অঙ্ক আমরা করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। যে ন্যাশনাল ইনকাম, এই লেখাটা দেখলে তোমরা বুঝতে পারবে ন্যাশনাল ইনকামের আমরা কিছু অঙ্ক আমরা করেছিলাম। তো এই জাতীয় আয় বৃদ্ধিতেও কিন্তু শ্রমের গুরুত্ব রয়েছে। জাতীয় আয় বৃদ্ধিতে শ্রমের গুরুত্ব অপরিসীম। দেশের জনগণের আয়, উৎপাদন, কর্মক্ষেত্র ইত্যাদি বৃদ্ধি পেলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাতীয় আয় বৃদ্ধি পায়। শ্রমের সাহায্যে দেশের মানুষের আয় ও ভোগ বৃদ্ধি পায়, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, জাতীয় আয়ও বেড়ে যায়। জাতীয় আয় কিভাবে বাড়ে? যেমন ধরো, একজন শ্রমিক, একজন কর্মকর্তা, একজন কর্মচারী, একজন ব্যবসায়ী, একজন কি বলবো, মানে যারা চাকরি করে, প্রত্যেকের কিন্তু আয় আছে। আয়ের উপর আমরা কিন্তু নির্দিষ্ট হারে একটি কর বা রাজস্ব সরকার কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে থাকে। এগুলো কোথায় অ্যাড হয়? জাতীয় আয়ের সাথে অ্যাড হয়, তাই না? তো তাহলে কি বলবো, যত বেশি শ্রমিক কাজ করবে, যত বেশি আয় উপার্জন হবে, যত বেশি ইনকাম হবে, তত কিন্তু জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। জাতীয় আয় বৃদ্ধি পেলে কি হয়? দেশের যে উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সেগুলো বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা প্রত্যেকে সেই বিষয়গুলো বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা এই শ্রমের আরেকটি কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। স্টে সেফ, স্টে হোম। ধন্যবাদ।